প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। আজকে আপনাদের কাছে একটি বিষয় অত্যন্ত পরিষ্কার, আমিও জানতে চাই, আপনাদেরকেও জানাতে চাই। সেটা হলো, আপনারা নিশ্চয়ই আমার বক্তব্যের সাথে কমেন্ট করবেন। পরবর্তীতে আপনাদের কমেন্টের উপরে আলোচনা করা যেতে পারে, এবং সেই সাথে আমাদের যেটা সুবিধা সেটা হলো যে আপনাদের ওপিনিয়ন জানলে পরে আমরা সেই ওপিনিয়ন ভিত্তিক অনুষ্ঠান করতে পারি, আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারি, এবং আপনাদের কাছ থেকেও আমরা বিভিন্ন ইস্যু ভিত্তিক আলোচনার হয়তো একটি সুযোগ পেতে পারি। তো প্রিয় দর্শক, বলছিলাম যে বাংলাদেশের অবস্থা আপনারা জানেন। 12 ফেব্রুয়ারি নির্বাচন ঘোষণা করা হয়েছে। যদি যথাসময়ে নির্বাচন হয় তাহলে সেই নির্বাচন আজ থেকে 2 মাসেরও কম সময়। রাজনৈতিক দলগুলির প্রস্তুতি চলছে। এদিকে লন্ডন থেকে তারেক রহমান 25 ডিসেম্বর যাবেন, আজ 23 ডিসেম্বর। তো 25 ডিসেম্বর আর মাত্র 2 দিন পর বহু আকাঙ্ক্ষিত তারেক রহমানকে যেমন ভাবে তার দল চাইছিল, তেমনিভাবে দেশবাসী হয়তো তাকে চায়। বৃহত্তম রাজনৈতিক দল হিসাবে তারেক রহমানের দেশে যাওয়া আরো আগেই প্রয়োজন ছিল। এবং দেশে তারেক রহমান, আমার একটা বিশ্বাস, দেশে যদি আমি তারেক রহমানকে দেশে ফেরা নিয়ে বেশ কয়েকটি এপিসোড করেছি, আমার একটা বিশ্বাস তারেক রহমান যদি আরো আগে দেশে যেতেন তাহলে দেশের আজকের যে সিনারিও সেটা হয়তো এরকম হতো না, এবং নির্বাচনটাও হয়তো এই ডিসেম্বর শেষ হতে আর 1 সপ্তাহ বাকি, এই সপ্তাহেই হয়তো বাংলাদেশে ইলেকশন হতো। ইউনূস সরকার হয়তো ইলেকশন দিতে বাধ্য হতো যদি বিএনপি এবং তারেক রহমান ডিসেম্বরের নির্বাচনের জন্য অনড় থাকতেন। প্রিয় দর্শক, বলছে আজকে দেশের অবস্থাটা কি। প্রথম আলোতে আগুন, ডেইলি স্টারে আগুন, নুরুল কবির সাংবাদিক, একজন বর্ষিয়ান সাংবাদিক, তাকে লাঞ্ছিত করা, মানুষ পুড়িয়ে হত্যা, দীপু দাসকে ময়মনসিংহের বালুকায় প্রথমে পিটিয়ে পরে গাছের সঙ্গে বেসে তাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হলো, যে বিষয়টি এখন সারা পৃথিবীতেই একটি আলোচিত বিষয়, আলোচিত খবর। বিভিন্ন দেশের পত্রপত্রিকা, টেলিভিশনে এই খবরটি শিরোনাম হয়ে উঠে এসেছে। চলছে বিক্ষোভ। সে বিক্ষোভ ঢাকা, কলকাতা, দিল্লি, নিউ ইয়র্ক, ওয়াশিংটন, লন্ডন, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, জাপান, সর্বত্র, এমনকি মিডল ইস্টেও। তো এই পরিস্থিতি এখন বাংলাদেশের। ওই বিষয়টা নিয়ে পরে কথা বলবো, হয়তো অন্য ইস্যুতে। তবে আজকে যে বিষয়টাতে আলোকপাত করতে চাই, নির্বাচন আশা করি হবে। নির্বাচনে প্রচুর সন্দেহ, নির্বাচন নিয়ে অনেক ধরনের দ্বিধা দ্বন্দ্ব, ভয় ভীতি আতঙ্ক সবকিছুই মানুষের মনে আছে। এবং দেশের এই আতঙ্কিত পরিস্থিতি, সবচেয়ে আশ্চর্যজনক যে বিষয়টা সেটা হলো যে ছাত্র গণ অভ্যুত্থানের পর, শেখ হাসিনা সরকারের বিদায় এবং হাসিনার ভারতে চলে যাওয়ার পর স্বাভাবিকভাবেই মানুষ এই গণ অভ্যুত্থানকে সর্বতভাবে অংশগ্রহণ করেছিল, দল মত ধর্ম নির্বিশেষে। কিন্তু নির্বাচনের পরে, মানে যে আন্দোলনের পরে আমরা কি দেখলাম, কেন জানি সেই আবার পুরনো ভূতেই আমাদের উপর চেপে বসেছে। এবং আশ্চর্যজনকভাবে যারা আন্দোলন করেছিল তারাও আত্মকলহ, ক্ষমতার লোভ, একে অপরকে সহ্য না করার প্রবণতা, বিভিন্ন কারণে তারাও বিভক্ত হয়ে পড়লো। যে কারণে আজকে যে এটা সবচেয়ে ভালো উদাহরণ হলো এনসিপি। এনসিপিতে কজন ছাত্রনেতা এখন আছে, যারা প্রথম সংগঠনটি ডক্টর ইউনূস তাদেরকে দিয়ে যখন রাজনৈতিক সংগঠনটি করালো তখন তাদের সঙ্গে কত ছিল? 10 জন 15 জন, ধরলাম 20 জন। কিন্তু এই আন্দোলন তো 20 জন করে নাই। এই আন্দোলনে হয়তো 20টির চেয়ে বেশি ছাত্র সংগঠনই এর সঙ্গে জড়িত ছিল।
রাজনৈতিক দল জড়িত ছিল, দেশের রিক্সাওয়ালা জড়িত ছিল, সাধারণ মানুষ জড়িত ছিল, এমনকি আওয়ামী লীগের ভিতরেও তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের অনেক খুব হতাশা ছিল আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ড নিয়ে, এবং শেখ হাসিনা সরকারের বিভিন্ন ইস্যুতে আওয়ামী লীগের ভিতরেই যথেষ্ট কুন্দল ছিল। মানুষের মাঝে হতাশা ছিল, মানুষ চেয়েছিল যে উন্নয়ন শেখ হাসিনা করতেছিলেন, সেই উন্নয়নের দ্বারাও যে অব্যাহত থাকবে, তেমনি মানুষ কথা বলতে পারবে, তেমনি মানুষ গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখেছিল, মানুষ ভোট দিতে চেয়েছিল। কিন্তু এইগুলির ব্যত্যয় ঘটায় তারপর কি হলো? আন্দোলন। সেই জন্য বলছেন যে আন্দোলনের পরের ছবিটা কিন্তু অন্যরকম। এখন আজকের দিনে যে অরাজকতা, এই যে ইনকিলাব মঞ্চের হাদির মৃত্যু বা তাকে আতাতুরা গুলি করেছিল, কেন জানি মানুষের কাছে একটা প্রশ্ন সবসময় ছিল যে নির্বাচনটা হবে না, নির্বাচনকে বিলম্বিত করার জন্য এই ধরনের অরাজকতা তৈরি করা হচ্ছে, অস্থিতিশীল বাংলাদেশ তৈরি করে সরকার বোধহয় আরো ক্ষমতায় থাকতে চান। সরকার যতটুক না দেশের আইন শৃঙ্খলা রক্ষায় মনোযোগী ছিল, তার চেয়ে বেশি ছিল তারা কিভাবে ছলচাতুরি করে ক্ষমতায় থাকতে পারে। সেই এই সরকারের সমস্ত ব্যর্থতার দায় দায়িত্ব ডক্টর ইউনূসকে নিতে হবে, এবং ভারত বিরোধিতা থেকে শুরু করে যত রকম অন্যায়, অবিচার, মব সবকিছুর প্রশ্রয় দিয়েছেন ডক্টর ইউনূস। ৩২ নম্বর ভেঙে ফেল, উনি বসে বসে যমুনায় জানালা দিয়ে দেখেন, কিন্তু কোনো অ্যাকশন নাই। প্রথম আলো জ্বলে পুড়ে ছারকার, উনি দেখছেন, খবর নেই। এমনকি প্রথম আলোর সাংবাদিকরাই বলছে ফায়ার ব্রিগেডের গাড়িটি পর্যন্ত যথাসময়ে যাইতে দেয় নাই, কারণ যত বিলম্ব হবে ততই তাদের প্ল্যানটা কার্যকরী হবে। এ সরকারের নাহিদ ইসলাম নিজে বলেছে যে এই সমস্ত অশৃঙ্খলতার জন্য সরকারের ভিতরের লোকজন দায়ী। আশ্চর্যজনক ভাবে আমাদের একজন বাচাল প্রেস মিনিস্টার রয়েছেন, ডাস্টবিন শফিকুল আলম। এই ডাস্টবিন আসলেই ডাস্টবিন। প্রথম আলো সবকিছু পুরে যখন ছারকার হলো, নুরুল কবির যখন লাঞ্ছিত হলো, তারপরে তিনি বললেন, ফোন করেছিল আমাকে, আমি চেষ্টা করেছি, আমি বিভিন্ন জায়গায় ফোন করেছি, কেউ রেসপন্স করেনি, সরি, দুঃখিত। হলো এটা? কথায় বার্তায় প্রতিদিন তাকে একজন রাজনৈতিক নেতার মতো কথা বলতে শোনা যায়। কোন তথ্য তার কাছ থেকে পাওয়া তো দূরের কথা, বিভ্রান্তিকর গুজব সব তথ্য সে নিজেও পরিবেশন করত। সে নাকি সাংবাদিকতা করেছে, সে নাকি আবার বর্ষিয়ান সাংবাদিক। কথাবার্তায় একজন বাচাল। এবং আপনারা জানেন গত ১.৫ বছরে কিন্তু বহু প্রতিষ্ঠান, এমনকি রাজনৈতিক দল, এমনকি বিএনপি সহ তার পদত্যাগ চেয়েছেন। আপনাদের মনে আছে কিনা, বিএনপি যখন ডক্টর ইউনূস যখন লন্ডন আসে, তখন কিন্তু বিএনপি ৩ জনের পদত্যাগ চেয়েছিল, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, খলিলুর রহমান এবং এই শফিক আলম, এই যে প্রেস মিনিস্টার। তারপরেও সে কিন্তু কখনোই সংশোধন নিষ্কে করেনি, সে তার লাগামহীন বক্তব্য দিয়ে যাচ্ছে একজন রাজনৈতিক নেতার। মনে হয় যেন সে একটি রাজনৈতিক দলের সরকারের
একজন রাজনৈতিক নেতা হিসাবে দলের বা সরকারের মুখপাত্র হয়ে তিনি কথা বলছেন। এই হলো শফিক। প্রথম আলো এবং ডেইলি স্টারের ব্যাপারে কথা বলা যেতে পারে, সেটা হয়তো অন্য। প্রথম আলো এবং ডেইলি স্টার বা নুরুল কবির তাদের নিজেদের ভূমিকাও যথেষ্ট সন্দেহজনক, এবং অনেকাংশে তাদের যে পরিণতি হয়েছে তাও এরকম না হলে তারাও হয়তো বুঝতো না যে দেশটি কোন ডিরেকশনে যাচ্ছে। এই ঘটনার প্রেক্ষিতে তারাও হয়তো বুঝতে পারছে দেশটি কোথায় যাচ্ছে। যে প্রিয় দর্শক, বলছিলাম যে কেন দেশের আজকে এই অবস্থা? মানুষ কি এটা চেয়েছিল? চায়নি। সরকার শুরু থেকেই দীর্ঘদিন ক্ষমতা, আমি আগেই বলছি যে দীর্ঘদিন ক্ষমতা তারা যতটুকু না দেশের উন্নয়নের কাজ, আইন শৃঙ্খলার কাজ করবে, তার চেয়ে বেশি তাদের মগজকে ব্যবহার করেছে। তাদের বুদ্ধিমত্তা, তাদের মেধা, তাদের চিন্তা চেতনা সব ব্যয় করেছে কিভাবে নয় চয় করে কালক্ষেপণ করা যায়, বেশি দিন ক্ষমতায় দেখা যায়। ডক্টর ইউনিভার্সিটি পোলাপানগুলিকে দিয়ে পর্যন্ত রাজনৈতিক দলও করাইলেন। উনি তো করাইছেন, উনি তো বলতে পারবেন আমি করিনি। উনি নিজে ওদেরকে দিয়ে করে। ওদের রাজনৈতিক করার দরকারটা কি ছিল? ওরা স্টুডেন্ট, ওরা আবার শিক্ষাঙ্গনে ফিরে যাবে। ওরা যদি শিক্ষা শেষ করে থাকে, বেকার থাকে, তাদেরকে চাকরি দাও। তাদেরকে চাকরি দেওয়া যেতে পারে, তাদেরকে রাজনীতিতে সম্পৃক্ত, তাদেরকে দলে উপদেষ্টা বা সরকারি উপদেষ্টা, এগুলি সব ডক্টর ইউনূসের কারবার। কারণটা হইলো ওদেরকে খুশি করা। সে জানে কাকে কিভাবে খুশি করতে হবে, ওইটাই করেছে। শেষ পর্যন্ত রাজনৈতিক দল করলো। এখন রাজনৈতিক দল দেখছে যে ওদেরকে দিয়ে হবে না বা হয়নি, ওই রাজনৈতিক দল দিয়ে নির্বাচনী বৈতরণী তিনি পার হইতে পারবেন না। তিনি ভেবেছিলেন ওদেরকে দিয়ে দল করে পরে তিনি প্রধান উপদেষ্টা থেকে আবার রাষ্ট্রপতি হবেন। বিএনপিকেও তিনি একই ইসে করেছেন, বিএনপিও হয়তো তাকে বলেছে করবে, কিন্তু করবেন না। বিএনপি বিএনপি যদি সরকার গঠন করে, আমার বিশ্বাস বাংলাদেশে আজকের যে পরিস্থিতি, বিএনপি বৃহৎ দল হিসাবে নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবে এবং সরকার গঠন করবে। কিন্তু তারেক রহমান যদি এই যে লন্ডন বৈঠকের মতো বুঝতে ভুল করে আর ইউনূসকে রাষ্ট্রপতি বানাবে বলে তার মাথায় বা তার চিন্তায় চেতনায় কোনো ইচ্ছা থাকে, তাহলে ওইটা হবে তারেক রহমানের রাজনীতির আরেকটি বড় ভুল। প্রিয় দর্শক, আজকে শুধু এই বিষয়টি না, তো এই যে প্রথম আলো বা এই যে মিডিয়া বা এই যে হাদি নিয়ে এত বাড়াবাড়ি, হাদি নিয়ে আসলে একটু বেশি বাড়াবাড়ি হয়েছে। হাদিকে কেন দাফন করতে হলো আমাদের জাতীয় কবির এখানে? হাদি, ঠিক আছে, আমিও বলি সম্ভাবনাময় ছাত্র নেতা ছিল, ভূমিকা ছিল, সবকিছুই ঠিক আছে, কিন্তু হাদিকে যে পর্যায়ে কি কারণে, এবং তার উপরে তাকে 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 মারতেই হবে কেন? তার মারার সাথে তো জড়িত ওরাই, ভিতরের লোকেই। প্রথমে কি বলা হলো? মির্জা আব্বাস। আচ্ছা, মির্জা আব্বাসের ঢাকা 8-এ হাদির কি জামানত থাকবে? থাকতো কিনা? মির্জা আব্বাসের হাদির পিছে লাগার কোনো কারণ আছে? নিশ্চয়ই নেই। হাদির পিছে লাগলে অন্যরা লাগতে পারে, যার তার প্রতিদ্বন্দ্বী। হাদি এনসিপিতে যায়নি কেন? হাদি ওদের সঙ্গে ছিল না কেন? কেন তাকে ইনকালাব মঞ্চে করতে হয়েছে? কারণ ওইখানে তারা চান্স পায় নাই। আর হাদি মারা গুলি করার পরে এই আব্দুল্লাহ তার আগে কান্নাকাটি করে। এই মায়া কান্নার কোনো অর্থ আছে? ওইগুলি কান্নাকাটি করার উদ্দেশ্য হলো অতিরিক্ত প্রেম দেখানো। প্রেম দেখালে অর্থ হলো এটা যে তাদের মায়ার শেষ। তাদের দলে রইল না কেন হাদি? হাদি তো তাদের দলে থাকতে পারতো, তখন তো তাদের দলের সে চান্স পায় না। এই হাদি নিজে অভিযোগ করেন, আপনারা ক্লিপগুলি শুনবেন। এই হাদি এই ছাত্রদের সম্পর্কে 3টা বক্তব্য দিয়ে গেছে
বলছে যে ওরা কি, ওদের অযোগ্যতা, দুর্নীতি, সবকিছু হাদি বলছে পর্যায়ক্রমে, এবং এগুলির ভিডিও রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। আর এখন হাদি মারা যাওয়ার পর তাদের মায়া কান্নার কোনো শেষ নাই। প্রতিযোগিতা দিয়ে কোথায় ইসে হবে, নামাজের জানাজা হবে, কত লোক নামাজের জানাজা আসবে, পাবলিসিটি হবে। নামাজের জানাজায় ধরা যাক 1 কোটি লোক হয়েছে, তাতে হইল কি? বাংলাদেশে এমন নামাজের জানাজা বহুত হয়েছে। জিয়াউর রহমানের আমলে হয়েছে। জিয়াউর রহমানের ছেলে কোকো মারা গেছে, কোকো আরাফাত রহমান, কোকো যখন মারা যায়, কোকো জানাজায় প্রচুর লোক হয়েছে। আওয়ামী লীগের সেক্রেটারি যেন আশরাফ, সৈয়দ আশরাফ মারা গেছিল, তখন অনেক হয়েছে। চিটাগাঙ্গের মেয়র মহিউদ্দিন সাহেব যখন মারা গেল, তখন অনেক হয়েছে। তো জানাজা নিয়ে তো প্রতিযোগিতা নয়। হাদিকে অনেকেই ভালোবাসছে, ওখানে আসছে। তার অর্থ কি যারা জানাজায় আসছে, ধরা যাক 10 লাখ লোক আসছে, একটা কথার কথা, 10 লাখ লোকের মাঝে ধরেন ঢাকা শহরের লোক, ওই যে ঢাকা 8-এর ধরা যাক 2 লক্ষ লোক এখানে জানাজায় গেছে। এই 2 লক্ষ ভোট তাকে ভোট দিত? নিশ্চয়ই না। তো জানাজা দিয়ে কি প্রমাণ করতে চায় বা কি করতে চায়, বা জানাজাকে দিয়ে কি তারা এটা প্রমাণ করতে চায় যে তারা হাদির খুব কাছে ছিল, খুব ক্লোজ ছিল, তারা অন্য কোনো ইস্যেতে ধান্দাবাজিতে ছিল না? এটাও তো একটা হইতে পারে। আরেকটা হইলো, কে এই হাদি? হাদিকে হাদি বানাইছে কে? হাদি কি এই রাজনীতিরই অনুসারী ছিল? হাদি তো ইসলামিক পন্থী রাজনীতি, তার বাবা ছিল একজন কোরআনে হাফেজ, একজন শিক্ষক, একটি নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসছে। যতটুকু জানা যায় ছেলেটি সৎ ছিল, নো ডাউট। কারণ তার বাড়ি ঘরে তার যে বাড়ি ঘর দেখা গেল, সে তার যেদিন মারা গেল, তাই তার বাড়িতে বোধহয় সাথে চুরিও হয়েছে তার বাড়িতে। যে ঘরটা যেটা দেখা গেল যে ভাঙ্গা ঘর, ভাঙ্গার দরজা জানালা, আসলে খুব সচ্ছল পরিবার ছিল না। সচ্ছল পরিবার ছিল না, কিন্তু হাদি কিন্তু এমন না যে এই বিপ্লবের পরে কিন্তু অনেক ছাত্রনেতা কোটি কোটি টাকা কামিয়েছে, তারা বিয়ে শাদী করেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে। হাদি কিন্তু তার বাড়িটি পর্যন্ত করেনি। এর অর্থ এইটাই, আর কোনো প্রমাণের দরকার নেই। হাদি চুরি করে, তার অন্য দুর্বলতা থাকতে পারে, এক্সট্রিমিস্ট ইসলামিক চিন্তা চেতনার, এক্সট্রিম ভারত বিরোধিতা, বা এক্সট্রিম মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী, সেগুলিও মানে নিলাম। কিন্তু তার যে গুণ, সততাটা, সেটার কথা তো বলতে হবে। আমি সেই কথাই বলছি। তারপর আসুন এই হাদিকে, এই যেটা বলছিলাম, হাদিকে কে হাদি বানিয়েছে? ওই যে ফ্রান্সে বসে আছে বাংলাদেশের প্রেসিডেন্ট, স্বঘোষিত প্রেসিডেন্ট, সে পিনাকি ভট্টাচার্য, একজন মালওয়ান। আমি একটু ব্যঙ্গ করে বলি আর কি। সেই ভট্টাচার্য বাবু ব্রাহ্মণ, সে তাকে উত্তেজিত করছে। সে তাকে না, সে বহু জনকে ব্রেন ওয়াশ করছে। এই যে প্রথম আলোতে আগুন, ডেইলি স্টারে আগুন, সবকিছু তো পিনাকির কাজ। এবং তার সঙ্গে আছে ওয়ার্ল্ড ওয়াইড, আরো আমাদের আমেরিকাতেও আছে। তারা হইলো একে অপরে ভাই, বিশাল ভাই তারা। ওই বাইরেও দেখবেন একদিন লেগে যাবে, ভাইয়ের প্রেমও থাকবে না। এই অসৎ বাটপার ধান্দাবাজ যারা হয়, এরা একসময় বন্ধুহীন হয়ে পড়ে। এদের বন্ধু চিরদিন থাকে না, আর চিরদিন একই ব্যক্তির সঙ্গে তাদের সম্পর্ক থাকবে। কারণ তাদের স্বার্থ, বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন ধরনের স্বার্থ। যেটা বলছিলাম যে পিনাকি খেপলো কেন প্রথম আলো ডেইলি স্টারের প্রতি? কেন জানেন তো? ওই যে তার আওয়ামী লীগ, পিনাকিকে আওয়ামী লীগের ফায়দা নেয়নি, আওয়ামী লীগের ফায়দা নিয়েছে। ধান্দাবাজি, বাটপারি, তার সে আওয়ামী লীগ দিতে শুরু করেছে। পিনাকির বাটপারি, ধান্দাবাজি, মিথ্যাচার, সে এগুলি আওয়ামী লীগের থেকেই করেছে। আওয়ামী লীগের
শেখ হাসিনার আশেপাশে যে সমস্ত মন্ত্রীরা ছিল ওদের সাথে তো পিনাকির সম্পর্ক ছিল, ওইখানে লুটপাট করেছে। এমনও হয়েছে ফার্মাসিউটিক্যাল গুলিতে ধান্দা করে নকল ওষুধ বানিয়ে ক্যাপসুল ময়দা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সে বাটপারি করেছে। এই সমস্ত রিপোর্টগুলি, এই সমস্ত অনুসন্ধানী রিপোর্টগুলি এসেছিল এই পত্রিকাগুলিতে। তখন থেকেই তার শত্রুতা। এর আগে তিনি জাফত করাইছেন, এখানে গরু জবাই করেছেন একটা অফিসের সামনে। এটা কোনো পৃথিবীর কোন সভ্য দেশে এটা সম্ভব? তো ওর দ্বারা সবই সম্ভব। এই অসৎ দেখুন কত কথা বলে। এই যে একজন একটা হিন্দু ছেলেকে প্রায় জীবন্ত আগুনে পুড়ে মারা হলো, একটি কথা বলতে সে নিজেও হিন্দু কিন্তু বলে মুসলমান হয়েছে, ওই জামাতি হুজুরের জিহাদি কন্যাকে বিয়ে করে। ওইটাও তার এক জিহাদি মেয়েটা, যেটুকু আমি জানি। হোক ডাক্তার যাই কিছু, ডাক্তার তো দিল্লিতেও কাশ্মীরেও বহুত ডাক্তার জঙ্গি হয়েছে। ডাক্তার ডাক্তাররা ছদ্মবেশত এক ধরনের জঙ্গি ওরা, বিশেষ করে যারা এই যে ইসলামিক ধান্দায় গড়ে উঠছে। এবং এগুলি আপনারা দেখেন হরিয়ানাতে, ইন্ডিয়ার পাঞ্জাবে, ওই কাশ্মীরে, জম্মুতে, সেখানে যে সমস্ত হসপিটালগুলি থেকে যতগুলি ডাক্তারকে এখন পর্যন্ত ধরা হয়েছে জঙ্গির অভিযোগে, এরা সবাই কোনো না কোনো মেডিকেল কলেজের শিক্ষক ডাক্তার। তো আমাদের দেশে জঙ্গি ডাক্তার নেই? অনেক আছে, আরো বেরোবে। আমি তো চিনি অনেক জঙ্গি ডাক্তার আছে ঢাকায়। আমি আমেরিকা বসে চিনি ওদেরকে। পিনাকি জঙ্গি হলো কিভাবে? বাম রাজনীতি করে নাই? করছে। ওই যে বললাম যে পিনাকি তার স্বার্থের জন্য সব সে করতে পারে। কমিউনিস্ট পার্টি করে, নাস্তিক হয়ে, এখন আর সারাক্ষণ আল্লাহ বিল্লাহ করে কিভাবে? সব ধান্দাবাজি, সবকিছু বাটপারি। যাই হোক, যেটা বলছিলাম যে ওই দুটি পত্রিকার সঙ্গে তার রিপোর্টের কারণে তার গায়ে জ্বালা দীর্ঘদিন যাবৎ। আপনাদের মনে আছে বোধহয় যে সব সময় প্রথম আলো ভারতের দালাল, ওয়াকার ভারতের দালাল, আওয়ামী লীগের চামচা, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দূষর, এগুলি হলো তার গীত। সারাক্ষণ একই গীত সে গায়। আমি আসছি পরবর্তীতে। তো ওই আওয়ামী লীগের মধু খেয়ে যখন আওয়ামী লীগ তাকে চেপে ধরলো, ডিবি তাকে ডাকলো, আর যায় না, গা ডাকা দিচ্ছে। এখন এই যে দুই নেতা এক পার্টি, বি পার্টি, আমার বাংলাদেশ পার্টি, মানুষের মানে মেধা, কি কি পরিমাণ মেধা থাকলে পরে একজন লোক বা একজন শিক্ষিত লোক বা যারা রাজনীতিক, একজন রাজনৈতিক নেতা তার দলের নাম দিতে পারে আমার বাংলাদেশ পার্টি। এখন বুঝেন তাদের মেধা কতটুকু। তার দলের নাম আমার বাংলাদেশ পার্টি। নেতা হইল মুজিবুর রহমান মঞ্জু, আর হইল ব্যারিস্টার ওই যে আরেকটা পাগল, আরেক ধান্দাবাজ, ওই যে মাইয়া নিয়ে কতদিন আগে হোটেলে গিয়ে ধরা খাইছে। ওই যে কদিন আগে বরিশালে তার নির্বাচন এলাকায় গিয়েছিল, ওখানে লাঞ্ছিত হয়েছে। ওই আর টক শোতে কথা বললে। তো ওই মুজিবুর রহমান মঞ্জু পিনাকিকে মোটা অঙ্কের টাকা দিয়ে ওই ইডিয়েটটাকে ভারতে পাঠায়। ভারতে 1 মাস ছিল, তার মাঝে অনেক টাকা দিয়ে, দালাল দিয়ে ভারতে কি করলো, সে পাসপোর্ট বানালো, ভারতীয় পাসপোর্ট করে থাইল্যান্ডে। এখন বুঝুন তার অবস্থা। নিজের জান বাঁচাতে, আত্মরক্ষা করতে সেই ভারতের, যে ভারতের সারাদিন ভারতের সমালোচনা করে, সেখান থেকে প্যারিসে গিয়ে পরে জানেন বিএনপির পয়সায়, তারেক রহমানের পয়সায়। তারেক রহমানও সেটা করেছে। তখন বিএনপির তখন কিছুটা লাভও হয়েছে, লাভ হয়নি তা না। শেখ হাসিনা, অ্যান্টি হাসিনা জনমত তৈরিতে তাকে বিএনপি তখন ইউজ করছে। হাসিনার পতন, ইউনুস নিয়ে লাগলো সে। ওই যে খলিলুর রহমানকে সে ইউনুসের কাছে নিয়ে দিছে, তার অনুরোধে খলিলুর রহমানকে ইউনুস নিয়েছে।
এখন খলিলুর রহমান আবার তার ভালো না, ওইদিন বলতেছে খলিলুর রহমান ঠিক না, যে লঙ্কা যায় কি কমো, যে লঙ্কা যায় সেই রাবণ হয়, এই হলো তার কথা। এখন এখন খলিলুর রহমান খারাপ হয়ে গেছে। আর খলিলুর রহমান তার সঙ্গে গত কয়েকটা বছর এই অভ্যুত্থানের আগে সব সময় তার সঙ্গে টকশোতে আসতো। একদিন এক টকশোতে বলতেছে খলিলুর রহমান নাকি এই টকশো মানে এই যে অভ্যুত্থানের যে যুদ্ধ, সেই যুদ্ধের রথ চালাইছিল আমাদের শ্রীকৃষ্ণ, তাকে শ্রীকৃষ্ণ বানাইছে। আর খলিলুর রহমান বলে আমি যদি কৃষ্ণ হইতে তুমি তো অর্জুন। সে অর্জুন আর কৃষ্ণ, এই দুই বদমাইশ, একটা নিজকে বলে কৃষ্ণ আর একটা নিজকে বলে অর্জুন। অর্জুন এবং কৃষ্ণ হওয়ার যোগ্যতা ওরা তো আরো 7 জনম মরে 7 জনম জন্ম নিলেও হতে পারবে না, পারবে না। তো এই বদমাইশ পিনাকি এখন তার খলিলুর রহমানের প্রেম নাই। সে বিএনপির জন্য কি করেনি, অ্যান্টি ভারত কথাবার্তা বিএনপির জন্য, আগেই বলছি বিএনপির জন্য লাভ হয়েছে, অনেকটাই লাভ হয়েছে বিএনপির জন্য। পরে শুরু হলো তো এই যে বললাম ইউনুসকে দিয়ে, এখন শুরু করছে কি, এখন ইউনুসও ভালো না। এখন কে, এখন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তার আন্দোলন, জামাত হয়ে গেছে তার অনেক, কিন্তু জামাতও একদিন বুঝবে, জামাতেরও একদিন ঘুম ভাঙবে। এখন জামাত যেভাবে আগাচ্ছিল এই বিপ্লবের পরে, কয়েকটা ইউটিউবারের কারণে, আমি জানি না জামাত সেটা নোটিশ করেছে কিনা, এদের কারণে জামাত এখন আবার নিম্নগামী। অথচ জামাতের জনপ্রিয়তা কিন্তু বাড়তেছিল। জামাতে 3টা লোক দ্বারা বিশেষ করে বেশি আক্রান্ত হচ্ছে, পিনাকি, ফুয়াদ এবং এই যে আরেক ব্যারিস্টার নতুন আমদানি হয়েছে, ওই যে শাহরিয়ার কবির। আর দেশের বাইরে আর 2-3 জন ইউটিউবার আছে। এদের জন্য জামাতের অবস্থা এখন নিম্নগামী। এটা হয়তো জামাত একদিন বুঝবে কি পরিমাণ ক্ষতি তাদেরকে এই কয়েকটা লোক তাদের জন্য করছে। প্রিয় দর্শক, তো পিনাকি দেখুন এখন কি টানা মুক্তিযুদ্ধ নিয়ে কথা, মুক্তিযুদ্ধের ইতিহাস বই কোথায় থেকে বই বের করে, সব ভুয়া বিকৃত সব কথা। আমার গল্প বলবো, আমি গল্পের যদি পুরা গল্প না বলি, গল্পের মাঝ থেকে একটু কথা বলে ফেললাম, বাস হয়ে গেল, বুঝে ফেললো সে, সবকিছু বুঝে ফেলছে, মুক্তিযুদ্ধের ইতিহাস সব সে বুঝে ফেলছে। অথচ এই মুক্তিযুদ্ধের সময় তার বাবা মা সে নিজে শিলিগুড়িতে ভারত থেকে আত্মরক্ষা করে বাচ্চা আইছে। আর এখন সে ভারত বিরোধিতা করে, সেটা কই করুক গিয়া ভারত বিরোধিতা, বা তার ভারত বিরোধিতায় ভারতের কিছু আসে যায় না। আর সে যে দান্দাবাজ বাটপার, তার আবার যান বাঁচাতে সে আবার ভারতেই যাবে। যাক না বাংলাদেশে, কথা কথা বলে না বাংলাদেশ যাবো, পিঠের চামড়া থাকে কিনা দেখেন, যাক বাংলাদেশে। বাংলাদেশের সেনাবাহিনী তার কাছে কেউ ভালো না, তার কাছে ভালো মাহমুদুর রহমান, এই আরেকজন হইলো মাহমুদুর রহমান, আমার দেশ মোল্লার দেশের সম্পাদক, একটা পত্রিকার সম্পাদক শুনছিলাম, সে নাকি সচিব হচ্ছিল কি ম্যাজিস্ট্রেট ছিল জানি না। এত কম নলেজে মানুষ হইতে পারে, রং ভুল ভাল তত্ত্ব, রং ইনফরমেশন। মাহমুদুর রহমানের যে ব্যক্তি জানে না ভারতের ঈদে সরকারি ছুটি 2 দিন, সে একদিন এক বক্তৃতায় বলতেছে ভারতে নাকি মুসলমানদের ঈদের ছুটি দেওয়া হয় না। ওটা হইল? ভারতের ছুটি, ঈদের মুসলমানদের জন্য ঈদের ছুটি ব্রিটিশ আমল থেকে, যেমনটি আমাদের দেশে হিন্দুদের জন্য দুর্গাপূজার ছুটি ব্রিটিশ আমল থেকে। এখন যদি হিন্দুদের কেউ বলে যে দুর্গাপূজার ছুটি দেওয়া হয় না, জিনিসটা হইল? এই হলো মাহমুদুর রহমান। মাহমুদুর রহমান আমি বলতে চাই না, এই লোকটার কথা বলতে গেলে আমাকে আসলে ঘৃণা হয় ওর প্রতি। চেহারাটা যেমন শকুনের মতো, এর চরিত্রটাও তেমন শকুনের মতো, কথাও বলে মানে ঈশের মতো, বেশ্যাবাড়ির বেশ্যাদের মতো চিৎকার করে।
ওই যে পিনাকির বন্ধু হয়েছে, ওই যে পিনাকি আর একজন ঝুকার, দেখেন না কথা বলে এরকম এরকম করে হাত নাড়িয়ে। ওরে তো আমি বলছিলাম যে ভালো জায়গায় থাকে প্যারিসে, প্যারিসে কিন্তু অনেক কমেডি ক্লাব আছে। ও এই যে গুগলের পয়সার জন্য বসে রয়েছে, ও কমেডি ক্লাবে গেলে ভালো পয়সা কামাইতে পারতো। আর ও শুনছি যে আবার হোমোসেক্সুয়াল। তো ওইটাও যদি হিজড়াও যদি হয়, হিজড়াদেরও তো ডিমান্ড প্যারিসে অনেক বেশি। ওই 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 ব্যবসা করে সে পয়সা কামায়। তার এখন যে ব্যবসা করতেছে এই ব্যবসা তার দরকার নাই। তো ওই ব্যবসা করতে পারে, হিজড়ার ব্যবসা। 3 ইঞ্চি হোক আর 5 ইঞ্চি হোক, ডাজন্ট ম্যাটার। আমি তো জানি না, যে নাদিরাই বলছিল এই অসৎ ধান্দাবাজ বাটপার দেশটাকে এখন কিছু মাদ্রাসার ছাত্র, অল্প শিক্ষিত অর্ধ শিক্ষিত কিছু পোলাপানকে ব্রেন ওয়াশ করে দেশের ইতিহাস, ঐতিহ্য, সমাজ, জীবন, পরিবার ধ্বংস করছে। আমি তো বলি প্রথম আলো এবং ডেইলি স্টার এবং নুরুল কবির, তাদের উপর যে আক্রমণ, সেই আক্রমণ এবং ময়মনসিংহের বালুকায় দীপু দাসকে জ্বালিয়ে মারা, সব একই সূত্রে গাঁথা, কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রথম আলোর ঘটনা আর 24 ঘন্টা পরে এই ঘটনা। হাদি এবং হাদির মৃত্যু এই বিচ্ছিন্ন ঘটনা নয়, সবগুলি এক সূত্রে গাঁথা। হাদির মতো, কারণ তারা জানে যে হাদিকে যদি তারা মেরে ফেলতে পারে দেশে একটা আন্দোলন গ্রহ হবে, এবং সেই আন্দোলনটার সুযোগ নিয়ে তারা আরো কিছুদিন থাকতে পারবে। নতুন আরেক দান্দা শুরু করেছে, কি জানি, বিপ্লবী সরকার। তো বিপ্লবী সরকার আগে কোথায় ছিল? আজকে ধীপ নাকি বলতেছে বিপ্লবী সরকার বিপ্লবের পর যে কোনো সময় করা যায়, অনেক যুক্তি তাদের কাছে। উল্টাটা যদি জিজ্ঞাসা করা যায় তখন উল্টা যুক্তিও তার বেরিয়ে যাবে। সে এত কথা বলছে ময়মনসিংহে দীপু দাসে মারলো, ওইটার কোনো কথা নাই। আবার দীপু দাস তো হিন্দু, পিনাকি হিন্দু ছিল বলে এখন নাকি হিন্দু নাই। তো তুই পিনাকি ভট্টাচার্য কোন হিসাবে সে পিনাকি ভট্টাচার্য লোকে? এটা তো একটা হিন্দুর জন্য খারাপ লাগতে পারে। আমি তো মনে করি এটা হিন্দুর জন্য একটা অবমাননা কর। কারণ কারণ এই যে ভট্টাচার্য উপাধিটা ব্রাহ্মণের উপাধি, সে মুসলমান হয়েছে, সে গো মাংস ভক্ষণ করে, তো এমনি হিন্দু না। তো হিন্দু নাম তার ধারণ করে আছে কেন, কি কারণে আছে? এটাও তো হিন্দুদের জন্য অবমাননা কর। তার মতো আর 5,000 হিন্দু যদি মুসলিম হয়ে যায় বা বুদ্ধ খ্রিস্টান হয়ে যায়, হিন্দু ধর্মের কিচ্ছু হবে না। আর পিনাকির মতন এমন বদমাইশ হিন্দু ধর্মে থাকাও এক ধরনের রিস্ক। এই কারণেই যে এমন অসৎ, যে পরিবার থেকে শিখেনি, যে তার মাকে কলঙ্কিত করে, বাবাকে শুনেছি তার বাবা নাকি খুব ভালো মানুষ ছিলেন, বাবাকে কলঙ্কিত করে মুখ দেখা গেবে। আজকে যে তার নাকি 16-17 বছরে 18 বছরের বাচ্চা আছে। আচ্ছা, ও কি কখনো ভাবে যে আমার বাচ্চাটা যখন আমার ভিডিওগুলি দেখে আর আমি যখন অশ্রাব্য অশ্লীল ভাষায় গালিগালাজ করি, তার কাছে লজ্জা বোধ হয় না? তার বউর কথা বাদ দিলাম, তার বউ তো তার মতো নেই, ওই তো আরেক ব্যবসা। তো এই যদি হয়, তো এইগুলি কি হইতে পারে? একটা জামাতের নেতার মেয়ে, জামাতি নেতা একজন, অনেকে শুনছি 4টে বিয়ে করছে। ও কোন স্তরের মাইয়া? ওই ভদ্রলোক নাকি একটা হিন্দুও বিয়ে করছিল। তো এই ভেরি কমপ্লিকেটেড এই সমস্ত বিষয়। আমি মানুষের এই সমস্ত বিষয় নিয়ে কথা বলতে চাই না, কিন্তু পিনাকি যে পরিমাণ আমাদের সামাজিক দিক নিয়ে কথাবার্তা বলে যুব সমাজকে বিভ্রান্ত করছে, ভয়াবহ সামাজিক অবক্ষয়ের দ্বার প্রান্তে আমরা। আজকাল যে সমস্ত স্লোগান, আমি তো শিওর এই যে স্লোগান, হাদির যে স্লোগান, যে সমস্ত বাজে কথাগুলো আমি বলতে চাই না, এই স্লোগান সব পিনাকির শিখিয়ে দেওয়া স্লোগান এগুলি। আমি নিশ্চিত
এই ছেলেকে পিনাকি যত বাজে স্লোগান এই 24-এর বিপ্লবে দেওয়া হয়েছে, এই সবগুলি পিনাকি আর তার বন্ধু বান্ধব যারা দেশের বাইরে ইউটিউবার করে তাদের দেওয়া এগুলি। কারণ তাদের কথাবার্তা শুনলেই বোঝা যায় তারা মুখ খারাপ কিভাবে করে। বিজয় দিবসকে মানে উল্টাপাল্টা বলা, স্বাধীনতাকে উল্টাপাল্টা বলা, জয় বাংলা উল্টাপাল্টা বলা, শেখ হাসিনাকে উল্টাপাল্টা বলা, চরিত্র নিয়ে খালেদা জিয়া। কিছুদিন আগে আমি অবাক হই, খালেদা জিয়া দেশের তিনবারের প্রধানমন্ত্রী, তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বাঁচার জন্য লড়াই করছেন। পিনাকির কত দুঃসাহস! তিনি খালেদা জিয়ার চরিত্র নিয়ে তিনি কদিন আগেই দেখলাম বললো যে জিয়াউর রহমান 71 সালে ওনাকে বলছে যেতে ভারতে, উনি যায় নাই, তিনি পাকিস্তানের সঙ্গে ফুটুস ফাটুস করছিলেন। হইল ওই জিনিসটা, এটা হইতে পারে? আমি খালেদা জিয়ার রাজনীতির সঙ্গে দ্বিমত পোষণ করি, আমি হয়তো কোনোদিনই খালেদা জিয়ার রাজনীতি করব না, কিন্তু দেশের প্রধানমন্ত্রী ছিলেন তিনবার, একজন বয়োজ্যেষ্ঠ, একজন বর্ষিয়ান নেত্রী, বলা যায় এগুলি? এই যদি হয় তাহলে মানুষ শিখবে কি? পোলাপান কি শিখবে? আবার পিনাকি আমার হাসি লাগে, সে নিজেই বাটপার, সে আবার কথায় কথায় অন্যজনদেরকে বাটপার বলে। এটা হইল জিনিসটা? সে নিজেই বাটপার, দান্দাবাজ, প্রতারক, মানুষ খুন করে এসছে দেশ থেকে, সে আবার কিভাবে বলে আরেকজনকে নিয়ে সমালোচনা করে? এগুলি হলো সব তার ধান্দাবাজি, হইল সব ইন্টারনেটের পয়সা, যে কি বলে আপনার ইউটিউবের পয়সা, ভিউ আসবে, সে বলবে ভিউ আসবে। কিন্তু লোকটার বয়স তো 60-এর উপরে, কাম ডাউন হওয়া উচিত। সবকিছুরই তো সীমা থাকে, সীমা লঙ্ঘন তো উচিত না। সীমা লঙ্ঘন করলে ওই যে ভাই সব প্রিয় দেশবাসী আপনারা সব রাস্তায় নেমে আসেন, সেনাবাহিনী আসছে, এই অমুক ব্যাটালিয়ান নামতেছে, দেশের সরকার পরিবর্তন হবে, সামরিক অভ্যুত্থান, কেউ নামিয়ে আসছিল? আমি দেখলাম লোকজন আরো গালিগালাজ করছে, এমন অকথ্য ভাষা গালিগালাজ করছে লোকজন। আর এই অকথ্য ভাষা মানুষকে তিনি শিখাইছেন, আমাদের পিনাকি ইসলাম হুজুর। প্রিয় দর্শক, আমি পিনাকিকে নিয়ে অনেক কথা বলি, আমি বলবো, তবে একটি কথা আজকে আপনাদেরকে আমি বলি, পিনাকি যদি তার নামের শেষের অংশটা ভট্টাচার্য উপাধিটা বাদ দিয়ে পিনাকি ইসলাম, পিনাকি আহমেদ, পিনাকি মোহাম্মদ, হটেভার কিছু লেখে, আমি পরের দিন থেকে পিনাকি সম্পর্কে কিছু বলবো না। আমি আপনাদেরকে এটা প্রতিজ্ঞা করলাম, আমি কিচ্ছু বলবো না। কারণ ওর নামটা নিতেও ঘৃণা হয়, ওর চেহারা দেখতেও গা জ্বলে, ও সুরের মতো দুটো চোখ, আর দেখতে চাই না। কতটুকু মেধাবী, হুকিয়ার মেধাবী, তার চেয়ে কত মেধাবী পড়েছে বাংলাদেশে। তার চেয়ে মেধাবী তো একদিকে আমি মনে করি এই শরীফ ওসমান হাদি ছিল। এই ছেলেটাকে নষ্ট তো সে করছে, এই ছেলেটার যে মুখ খারাপ করছে, গালিগালাজ দিচ্ছে, তার শিখিয়ে দেওয়া বলি। প্রিয় দর্শক, পরবর্তীতে এ নিয়ে আরো আলোচনা হবে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাই নিরাপদ থাকবেন। শুভরাত্রি।